This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শওকতের নির্দেশে আবাস যোজনার টাকা আটকে দেওয়ার অভিযোগ। ভাঙড় 2 বিডিও অফিসে ডেপুটেশন জমি রক্ষা কমিটি। আজকে দেখা হয়েছে 496 জন উপভোক্তার ঘরের টাকা। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের নির্দেশে টাকা দেওয়া বন্ধ। 1300 জনের সার্ভে প্রক্রিয়াও বন্ধ। শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ জমি রক্ষা কমিটি। জনগণের যারা গরিব মানুষ তারা ঘর পাবে, তাদের ঘরের গুলো বন্ধ করে দিচ্ছে। আর আমার জায়গায় ব্যবসা করে খাচ্ছে, আর আমার জায়গায় ওই বন্ধ করে দিচ্ছে। তাহলে ব্যবসা কোনো আমরা বন্ধ করে দিতে জানি। আর ভাঙড় শান্ত রয়েছে, ভাঙড় কিন্তু আমরা উত্তপ্ত করেই ছাড়বো। এবার এগুলো করছে শওকত মোল্লা, আর শওকত মোল্লার ইঙ্গিতে ভিডিও, জয়েন্ট ভিডিও সব শুনছে কথা, তার কথা ভিডিওর ইচ্ছে মতন করা চলবে না। আমরা ভাঙড় শান্ত রেখেছি, ভাঙড় কিন্তু আবার উত্তপ্ত করব। বামফ্রন্ট ও হুমায়ুনের সঙ্গে জোট আলোচনার মধ্যেই আইএসএফ এর রাজ্য কমিটির বৈঠক। জোট নিয়ে টালবাহানা বামফ্রন্টের, বারবার ইমেল ফোন করলেও উত্তর আসছে না আলিমুদ্দিন থেকে। 50টি আসন নিয়ে চলছে দল কষাকষি। বাড়তি আসন ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক সহ বাম শরিকরা, দাবি আইএসএফ এর। এদিকে হুমায়ুনের সঙ্গে নওশাদের আলোচনাও ইতিবাচক। হুমায়ুন নিয়ে নেই কোনো ছুটমার্ক। আগামী সপ্তাহে রাজ্য কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা করবে আইএসএফ। কে কার সাথে থাকবে, কার সাথে যাবে, সেটা আমরা নির্ধারণ করতে দিতে পারি না। আমরা ডে 1 থেকে বলে আসছি, বিগত 1 বছর ধরে এটা আমরা প্র্যাকটিস করছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবাংলায় ধর্মনিরপেক্ষ শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে হবে। সেই জন্য আপনারা দেখেছেন যে কোনো ধরনের ইগোকে দূরে সরিয়ে রেখে আমরা বামেদের সাথে একাধিকবার আলোচনা করেছি, পিসিসির সাথে আলোচনা করেছি, পিসিসিকে চিঠি করেছি, এআইসিসিকে চিঠি করেছি, এবং সিট সমঝোতা যাতে হয়, সিট নিয়ে আলোচনা হয়, তার বারবার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখনো চেষ্টা চালাচ্ছি যে কংগ্রেস যাতে আমাদের এই জোটের মধ্যে আসে। সিপিএম এর থেকে তো আইএসএফ বড় দল। আইএসএফ এর তো একজন এমএলএ আছেন, নওশাদ সিদ্দিকী। সিপিএম এর তো একজন এমএলএও নেই। ফলে পরিষদীয় রাজনীতিতে আইএসএফ সিপিএম এর থেকে বড় দল। সেই জন্যই সিপিএম নওশাদের পেছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে। তো এখন তার সেটা সিপিএম এর এখন একা লড়ার দম নেই, একা লড়ার ক্ষমতা নেই। ওদের যত বিপ্লব মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়। রাজ্যে বোমাগুলির কোনো কমতি নেই, কিন্তু সেসব সরিয়ে বিতর্কের কেন্দ্রে লাথি। কেন? এক শাসক কাউন্সিলরের লাথিতে এক বৃদ্ধের মৃত্যু, আর ওই লাথিটা শরীরে যতটা আঘাত করেছে তার থেকে অনেক অনেক বেশি আঘাত করেছে মনে। পাশের বাড়ি তৈরি হচ্ছে নিয়ম না মেনে। প্রতিবাদ করেছিলেন, স্থানীয় কাউন্সিলর এসে ছেলেকে চড় মেরেছে। প্রতিবাদ করেছিলেন, 81 বছর বয়সে প্রতিবাদ। কাউন্সিলরের মাথাটা গরম না হয়ে পারে? উনি অসুস্থ ছিল, সেই অসুস্থ পিতাকে ওনার ছেলে হেমন্ত নিয়ে না গেলে আজকে হয়তো এই ঘটনাটা ঘটত না। তাই তো, বাবা অসুস্থ হলেও ছেলের পাশে কেন দাঁড়াবে? শাসক কাউন্সিলর মনে হয় এই আইনটা তৈরি করেছিলেন। তাই তো বাবার মৃত্যুর দায় ছেলের কাঁধে ঠেলে দিয়েছেন। উন্নয়ন এবং মানুষের উপকার ছাড়া আমি কোনো কাজ করি না। মানুষের পাশে থাকার কি অসাধারণ নমুনা। 2 বাড়ির মধ্যে জমি নিয়ে সমস্যা, নির্মাণ নিয়ে সমস্যা। অভিযোগের চিঠি গিয়েছিল পুরসভায়। কাউন্সিলরকে টপকে পুরসভায় চিঠি, এত বড় সাহস! আমাদের অপরাধ একটাই, ওনাকে টপকে আমরা কেন চেয়ারম্যানের কাছে চিঠিটা দিয়েছি যে ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, এটা চিঠি দিয়েছি বলে। সকালের ঘটনা, সন্ধে হওয়ার আগেই গ্রেফতার কাউন্সিলর। মৃত তুলসী অধিকারীর বাড়ি থেকে বেরিয়ে কাউন্সিলরকে সাসপেন্ড করলেন পার্থ ভৌমিক। মিউনিসিপ্যালিটি ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটরিং করা শুরু হয়েছিল। তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন? তৃণমূলের সিস্টেমই এটা। প্রত্যেক সময় মানুষ থেকে অমানুষে তৈরির যে কারখানা, তার নামই তৃণমূল। সোমবার আদালতে তোলা হয় সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরকে। এদিকে বিটি রোডের চিড়িয়া মোড়ে অবস্থান বিক্ষোভ বিজেপি। ভট্টাচার্যকে খড়দা থানার ওসি জামাই আদর করে ওর গেস্ট হাউসে সারা রাত রেখে খাইয়ে দাইয়েছে। এটা কি ভাবছে এইখানে কোর্ট শেষ হয়ে যাবে? হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ওকে নিয়ে যাব আমি। আমাকে চিনে না, আমি যে জায়গা ওকে পৌঁছে দেব, ও অ্যাডভোকেট হওয়ার লজ্জা পাবে। তৃণমূল করতে গেলে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে। ঔদ্ধত্যের কোনো স্থান তৃণমূল কংগ্রেসে নেই। বিচারের আশায় এই মুখগুলো, বিচার মিলবে?
সাধারণ নাকি মানুষের শরীরে মনে লাথি খেতেই হবে? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি 9 বাংলা। পদ পেলেও নেই দফতর, কার্যত হাত গুটিয়ে বসে রয়েছেন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান। পদ বন্টনেও শাসক দলে কোন্দল, খোঁচা বিজেপির, পাল্টা পদ্ম শিবিরকে তো তৃণমূল কংগ্রেস। নভেম্বর মাসে হয়েছে শপথ, পদ মিললেও এখনও দফতর পাননি তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। লোকসভা ভোটের যেসব পুরসভাগুলিতে তৃণমূল পিছিয়ে ছিল সেসব পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সরানোর নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো 14ই নভেম্বর বদল করা হয় জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধান। পাপিয়া পালকে সরিয়ে চেয়ারম্যান করা হয় ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে। ভাইস চেয়ারম্যান হন চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। দায়িত্ব বুঝে নিতে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ, পুরপ্রধানের সঙ্গে যোগাযোগ করেন সন্দীপ মাহাতো। পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় সদুত্তর দিতে পারেননি। অভিমানে পুরসভায় যাওয়া বন্ধ করেন সন্দীপ মাহাতো। বোর্ড মিটিংয়েও অনুপস্থিত ভাইস চেয়ারম্যান। শপথ নেওয়ার পর 3 মাস হতে চললেও এখনও দফতর বন্টন করা হয়নি। একাই সব দফতর কুক্ষিগত করে রাখার অভিযোগ পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং আমার সঙ্গে ওনার মত, কোনো কাজের মতের পার্থক্য থাকতে পারে, মনান্তর নেই। আমার সঙ্গে ওনার ব্যক্তিগত কোনো মনান্তর নেই। উনি মনে করতে পারে গুরুত্বহীন, কিন্তু যেহেতু উনি চেয়ারম্যানের পদে আছেন, ওনাকে সম্মান করি, আমি শ্রদ্ধা করি। আমরা একটা জিনিসই জানি, কাজের গতি বাড়িয়ে যাও, কাজ করে যাও, মানুষের জন্য পরিষেবা দাও। আমি অন্য ব্যাপারে কোনো ব্যাপারে আলোচনাও করি না, চিন্তাও করি না। দফতর বন্টনেও সামনে চলে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, খোঁচা বিজেপির, পাল্টা পদ্ম শিবিরকে তোপ শাসক দলের। এবার চেয়ারম্যান হবার জন্য আমরা তো শুনেছি তাদের লোকের মুখ থেকে নাকি একটা বড় অঙ্কের টাকা তিনি দিয়েছেন, দিয়ে চেয়ারম্যান হয়েছেন। সেজন্য তিনি এখন কামানোর চেষ্টা করছেন, সব দপ্তর নিজের কাছে রেখেছেন, দপ্তর কাউকে ভাগ করেননি। তৃণমূল কংগ্রেসের টাকা দিয়ে পদ নেওয়া, এটা হয়তো ওরা বলছে, আমাদের দলে এগুলো চলে না। আর যে দ্বন্দ্বটার কথা বলছেন, দ্বন্দ্ব বলে তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই, আমরা একই পরিবারে থাকি। একটা ছোট্ট একটা সমস্যা আছে। জলপাইগুড়ি পুরসভায় ভাইস চেয়ারম্যান পদের রদ বদলের পর কাটতে চলেছে 3 মাস। এখনো কেন বন্টন হলো না দফতর, উঠছে প্রশ্ন। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, টিভি 9 বাংলা। নাগরিক স্বাচ্ছন্দ্য পরিষেবায় আরও এক ধাপ এগুলো কলকাতা পুলিশ। বয়স্ক মানুষদের জন্য একাধিক থানায় তৈরি হচ্ছে র্যাম্প। অভিযোগ ও সমস্যার কথা জানাতে এসে অসুবিধায় পড়েন প্রবীণ বা বিশেষভাবে সক্ষম নাগরিকরা। অসুবিধা দূর করতেই এই পদক্ষেপ। প্রতিটি থানায় হুইল চেয়ার রাখারও পরিকল্পনা। থানায় পুলিশ কর্মী, ডিউটি অফিসারদের ক্ষেত্রে বডি ক্যামেরা বাধ্যতামূলকের ভাবনা চিন্তা চলছে। থানায় আগত নাগরিকদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা হচ্ছে তা ধরা পড়বে সেই ক্যামেরায়। যে কোনো ধরনের অভাব, অভিযোগ কিংবা সমস্যা নিয়ে শহর কলকাতার যে কোনো থানাতে সাধারণ নাগরিকরা পৌঁছানোর পর থানার একেবারে দরজা থেকে শুরু করে ভেতরের পরিবেশ, এমনকি পুলিশ কর্মীদের ব্যবহার, সব দিক থেকেই নাগরিক বান্ধব পুলিশিংয়ের দিকে আরও এক ধাপ এগোতে চলেছে কলকাতা পুলিশ। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি 9 বাংলা। আমরা কতটা চিন্তা শক্তি নিয়ে এটা করেছেন যে র্যাম্পের একটা ব্যবস্থা করা, কিংবা আমাদের যারা সিনিয়র সিটিজেন্স যারা থাকবে, যারা হয়তো স্টেয়ার কেস উঠতে পারছে না সিঁড়ি দিয়ে, র্যাম্প যতদিন না হয় ততদিন ডিউটি অফিসার নিচে বসবে এবং ওসি দরকার হলে নিচে নেমে আসবে, এসে তার বক্তব্য শুনবে।